মোট কথা যেটা সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তো এখন সে সময় আর কিছু করার নাই, কিন্তু যারা সেকেন্ড টাইমার আসো বা যারা রাজশাহীতে পরীক্ষা দিচ্ছ না শুধুমাত্র গুচ্ছের জন্য টার্গেট, তাদেরকে আবারও বলবো যে পড়াশোনাটা একটু বিশ্লেষণধর্মী করতে হবে, হ্যাঁ, বা একটু শিখে শিখে করার চেষ্টা করতে হবে, তাহলে যে কোনো ধরনের কোশ্চেন আসলেই তুমি সেটার জন্য অ্যান্সার করতে পারো। কারণ এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল টাইপ, এগুলো তুমি একটা শিখে নিয়ে বা ওটা মুখস্থ করে নিয়ে বা ওটা কোনো রকম একটু অ্যান্সার করতে পারলেই যে তুমি বাকিগুলোরও সমাধান করতে পারবা তা কিন্তু না, যেহেতু এগুলো ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেন, বিশেষ করে থার্ড চ্যাপ্টার এবং ফিফথ চ্যাপ্টার, এই কারণে এগুলো তোমাকে একটু বিশ্লেষণ আকারে শিখতে হবে। প্রথম যে শিফটে সেখানে 51 নম্বর যে কোশ্চেনটা সেটা ছিল কোন নেটওয়ার্কের মধ্যে কোনো নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ডাটা প্রবাহের সক্ষমতা কি বলে। প্রতি সেকেন্ডে ডাটা প্রবাহের সক্ষমতাকে কি বলে? প্রতি সেকেন্ডে ডাটা প্রবাহের সক্ষমতাকে কি বলে? প্রতি সেকেন্ডে ডাটা প্রবাহের সক্ষমতাকে কি বলে বলেন? প্রতি সেকেন্ডে ডাটা প্রবাহের সক্ষমতাকে কি বলে? কেমন প্রশ্ন আসবে? বই থেকেই প্রশ্ন আসবে, বইয়ের মধ্যে যে টপিকগুলো আছে সেগুলাই আসবে, হয়তো দুই একটা কম্পিউটার রিলেটেড এদিক সেদিক থেকে প্রশ্ন আসবে, কিন্তু বাদ বাকি প্রশ্নগুলো তোমার সব বইয়ের যে আলোচ্য বিষয় সে বইয়ের আলোচ্য বিষয় থেকেই আসবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা এতদিন ক্লাসে যা আলোচনা করছি সেগুলোর মধ্যেই ইনশাল্লাহ কোশ্চেন থাকবে। হ্যাঁ, এটার তোমরা অ্যান্সার করো, প্রতি সেকেন্ডে ডাটা প্রবাহের সক্ষমতাকে কি বলে? এটার অ্যান্সার তোমরা বলতেছো হচ্ছে ব্যান্ডউইথ। তো এটা একটা জ্ঞানমূলকের মতো কোশ্চেন ছিল, যেটার অ্যান্সার আমরা সবাই আশা করতেছি দিতে পারছি যারা পরীক্ষা দিছি। এটা হচ্ছে কি ব্যান্ডউইথ, তাই না? এটা ডেটা প্রবাহের সক্ষমতাকে না বলে তোমাকে বলতে পারে ডেটা প্রবাহের হারকে কি বলে। তো ডেটা প্রবাহের হারকেও আমরা কি বলবো হচ্ছে ব্যান্ডউইথ বলবো। তো এটা একটা জ্ঞানমূলক টাইপের কোশ্চেন ছিল, এটা আদার্সভাবে সমাধান করানোর কিছু নাই। আমি এখন পরেরটাতে আসি। পরেরটা বলছে IPv6 অ্যাড্রেস কত বিট ব্যবহার করা, এটা বলো। এটা ছিল 51 নম্বর কোশ্চেন শিফট 1-এর। আমরা এখন সমাধান করতেছি হচ্ছে শিফট 1। 52 নম্বর কোশ্চেন দেয়া ছিল IPv6 অ্যাড্রেস কত বিটের। IPv6 অ্যাড্রেস কত বিটের? এই যে IPv4 IPv6 এগুলো যে ক্লাসে কতবার বলছি, যারা লাইভ ক্লাসগুলো করছে শুধুমাত্র তারাই বলতে পারবে যে এই বিষয়গুলো নিয়ে কতবার ডিসকাস করা হয়েছে। IPv6 অ্যাড্রেস কত বিটের? IPv6 অ্যাড্রেস হচ্ছে 128 বিটের। তাহলে IPv4 কত বিটের বলো দেখি। IPv4 কত বিটের? IPv4 কত বিটের? IPv4 কত বিটের? IPv4 কত বিটের বলো। IPv4 কত বিটের? IPv4 তোমরা বলতেছো হচ্ছে 32 বিটের, তাই না? IPv4 কত বিটের? IPv4 আমরা বলতেছি হচ্ছে 32 বিটের। IPv4 হচ্ছে 32 বিট। আচ্ছা, তো এই যে আইপি অ্যাড্রেস থেকে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। বাণিজ্যিকভাবে প্রচলিত আইপি অ্যাড্রেস কোনটি বলো। বাণিজ্যিকভাবে প্রচলিত আইপি অ্যাড্রেস কোনটি? বাণিজ্যিকভাবে প্রচলিত আইপি অ্যাড্রেস কোনটি? বাণিজ্যিকভাবে প্রচলিত আইপি অ্যাড্রেস কোনটি বলো। বাণিজ্যিকভাবে প্রচলিত আইপি অ্যাড্রেস কোনটি? বাণিজ্যিকভাবে প্রচলিত আইপি অ্যাড্রেস কোনটি? বাণিজ্যিকভাবে প্রচলিত আইপি অ্যাড্রেস কোনটি? সাকিব হাসান বলছে IPv6। কে? IPv6। বাণিজ্যিকভাবে প্রচলিত আইপি অ্যাড্রেস হচ্ছে IPv4। তোমাকে যদি বলে যে বাণিজ্যিকভাবে প্রচলিত আইপি অ্যাড্রেস কোনটি, তাহলে আপনি বলবেন IPv4। বাণিজ্যিকভাবে প্রচলিত আইপি অ্যাড্রেস হচ্ছে IPv4। IPv6 হচ্ছে রিজার্ভ ভার্সন। IPv4 32 বিট, IPv6 হচ্ছে কত? 128 বিট। IPv4 এ মোট অক্টেট কতটি বলেন? IPv4 এ মোট অক্টেট কতটি? IPv4 এ মোট অক্টেট কতটি? যারা পরে লাইভে জয়েন করছো এবং লাইভ ক্লাসটা শেয়ার করে নিয়ে তারা দ্রুত লাইভ ক্লাসটা শেয়ার করে দেন। আমাদের ক্লাসের রুলস অ্যান্ড রেগুলেশনই হচ্ছে ক্লাসে উপস্থিত থাকতে হলে লাইভ ক্লাস শেয়ার করতে হবে। যদি মনে হয় শেয়ার করা যাবে না তাহলে ক্লাসে উপস্থিত থাকা যাবে না, তাই না? সহজ কথা। তো IPv4 অ্যাড্রেসের অক্টেট কয়টি? অক্টেট কয়টি বলো। অক্টেট কয়টা? অক্টেট হচ্ছে 4টা। তো এই যে আইপি অ্যাড্রেস সংক্রান্ত বিষয়গুলো আপনাদেরকে মনে রাখতে হবে। ডোমেইন নেম নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি বলো। ডোমেইন নেম নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি? হইতে পারে এটা কালকে পরীক্ষায় দেখতে পারেন
জানি না কি হবে, দেখা যাক। ডোমেন নেম নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি বলেন? ডোমেন নেম নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি? এ পাঁচটা কে বলছেন রে? পাঁচটা কেন হবে? রাকিব ইসলাম, পারভেজ মোশারফ, হ্যাঁ পাঁচটা হবে রে, চারটা হবে, চারটা। অক্টেট হচ্ছে চারটা। এটা হচ্ছে কি ICANN, হ্যাঁ ডোমেন নেম নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ICANN। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম কি? 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 ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ISP বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তো যাই হোক, এগুলো আমরা অনেক আলোচনা করছি, এগুলো নতুনভাবে আলোচনা করার কিছু নাই। যেগুলো আলোচনা করা হয়েছে সেগুলোর ক্লাস ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা ইউটিউব চ্যানেল থেকে এখন দেখে নিতে পারো। এক ক্লাসে আসলে এগুলা অনেক বিষয় আলোচনা করলে তোমাদের কাছে বিষয়টা বিরক্তির কারণ হয়ে যাবে। তো আমরা আসি এর পরবর্তী কোশ্চেনের সমাধানে। তো এর পরবর্তীতে দিছে ANSI এর ডাবল ডাটা টাইপ কত বিটের? আরে এগুলা কতবার পরীক্ষা নিছি বলেন? ডাবল ডাটা টাইপ কত বিটের? ডাবল ডাটা টাইপ কত বিটের? ডাবল ডাটা টাইপ কত বিটের? প্রোগ্রামিং এর একটা পিকচার দিছিলাম আপনাদের, যেখানে ডাটা টাইপ, হেডার ফাইল, ফাংশন সংশ্লিষ্ট, ওখানে উপরে ক্যাপশনে লেখা দিয়েছিল যে এই পিকচারের থেকে একটা অথবা দুইটা কোশ্চেন রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষায় থাকবে। তো দেখেন একটা কোশ্চেন কিন্তু অলরেডি চলে আসে, ঠিক আছে? এজন্য আপনাদের ICTর জন্য যা সোর্স দেওয়া হয়েছে, যা কথা বলা হয়েছে, সেগুলাকে যারা আমলে নিছেন, যারা সেগুলোর গুরুত্ব দিচ্ছেন, আশা করতেছি তারা সর্বোচ্চ সফলতা পাবেন। যে পরীক্ষাগুলো আসতেছে সেটা রাজশাহী হোক কিংবা গুচ্ছে হোক, হ্যাঁ সর্বোচ্চ সফলতা পাবো আমরা, এতটুকু নিশ্চয়তা আপনাদের দিতে পারবো। ডাবল ডাটা টাইপ কত বিটের? ডাবল ডাটা টাইপ কত বিটের রে? ডাবল ডাটা টাইপ হচ্ছে 8 বিটের, ঠিক আছে? ডাবল ডাটা টাইপ কয় বিটের? ডাবল ডাটা টাইপ হচ্ছে 8 বিটের। তাহলে ফ্লোট ডাটা টাইপ কয় বিটের? ফ্লোট ডাটা টাইপ কয় বিটের? ফ্লোট ডাটা টাইপ কয় বিটের? ডাবল ডাটা টাইপ হচ্ছে 8 বাইট। বিট তো না, 8 বাইট। আচ্ছা আমি বিট লিখছি, বিট তো হবে না, 8 বাইট হবে। ডাবল ডাটা টাইপ কত বাইটের? বিটের বললে আমরা তখন বিটে হিসাব করব। 1 বিট সমান কত? 1 বাইট সমান কত? 8 বিট, তখন 8 দ্বারা 8কে গুণ করে দিতে হবে। আচ্ছা ফ্লোট ডাটা টাইপ কত বাইটের? ফ্লোট ডাটা টাইপ হচ্ছে 4 বাইট। ফ্লোট ডাটা টাইপ কয় বাইট? 4 বাইট। লং ইন্টিজার ডাটা টাইপ কয় বাইট? লং ইন্টিজার ডাটা টাইপ কত 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 বাইট? লং ইন্টিজার ডাটা বাইট কত? লং ইন্টিজার ডাটা বাইট হচ্ছে 4 বাইট। তো এই রকম বিষয়গুলো আপনাদেরকে একটু মনে রাখতে হবে। তো আমি আর সামনে যাচ্ছি না, এগুলার বিষয় বিস্তারিত ক্লাস আছে, আপনারা সেই ক্লাসগুলো দেখে নিলে জানতে পারবেন। তো আমরা এর পরের কোশ্চেনে আসি। আমরা এটা কত নম্বর সমাধান করলাম? এটা ছিল হচ্ছে 53 নম্বর। এখন আমরা 54 নম্বরে আসি। তো 54 নম্বরটা কি দেওয়া ছিল আমি একটু দেখি। 54 নম্বরে, আচ্ছা 54 নম্বরে একটা সরলীকরণ দেওয়া ছিল, এটা ভালোভাবে খেয়াল করো। 54 নম্বরে দেওয়া আছে হচ্ছে YZ বার প্লাস হচ্ছে Y বার Z বার প্লাস হচ্ছে YZ। এর সরলীকৃত মানটা তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, এবং এই সরলীকরণে অনেকের অনেক সমস্যা, এবং অনেকেই যারা সমাধান করছো তারা অনেক বিস্তৃত নিয়মে সমাধান করছো। এত বিস্তৃত নিয়মে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা 2-3 লাইনে আমরা সমাধান করতে পারবো। তো খেয়াল করো, ফাংশন সরলীকরণের উপর আলাদাই টিউটোরিয়াল দেওয়া আছে, তোমরা ওই টিউটোরিয়ালগুলো দেখলে এগুলো অ্যান্সার করতে পারবা। তারপর আমি এখানে সমাধান করে দিচ্ছি। তো প্রথমত দেখতে হবে যে আমাদের এখানে কোনো কিছু কমন যাচ্ছে কিনা। তো অবশ্যই কমন যাচ্ছে। আমি যদি একটু মার্ক করে তোমাদেরকে বুঝাই দেই, এই যে দেখো এখানেও জেড বার আছে, এখানেও জেড বার আছে। তাহলে প্রথম দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি? জেড বার কমন নিতে পারি, তাই না? তো আমি এখানে জেড বার কমন নিয়ে নিলাম। জেড বার কমন নিলে এখানে থাকতেছে ওয়াই, এখানে থাকতেছে ওয়াই বার, আর এদিকে অপর অংশ আমরা কি পাচ্ছি? ওয়াই জেড পাচ্ছি। আচ্ছা ওয়াই বার এতটুকু অংশের মান কত তোমরা কি জানো? এতটুকু অংশের মান হচ্ছে 1। বুলিয়ান ফাংশন সরলীকরণ জানার জন্য তোমাকে অবশ্যই বুলিয়ান যে উপপাদ্যগুলো আছে, এই বুলিয়ান উপপাদ্যগুলো মনে রাখতে হবে। বুলিয়ান উপপাদ্যের মৌলিক
উপপাদ্য অনুযায়ী আমরা জানি এ অর এ বার সমান হচ্ছে 1, তাহলে ওয়াই অর ওয়াই বার সমানও আমি কত পাবো 1, আর জেড বার আর 1 অ্যান্ড করলে আমি মানটা কত পাবো জেড বারই পাবো, আর এদিকে কি পাওয়া যাচ্ছে ওয়াই জেড। এই পর্যন্ত আমরা সবাই সমাধান করতে পারছি, কিন্তু এরপরে আসে হয়ে গেছে সমস্যা যে এটা সমান আমি পরবর্তীতে আর কি লিখবো, তাই না? এটা সমান পরবর্তীতে অনেকেই আর কিছু লেখে নাই, আর অনেকে যারা সমাধান করছে এখানে অনেক বড় একটা প্রক্রিয়া তারা সমাধান করছে, এত বড় প্রক্রিয়া যাওয়ার প্রয়োজন নেই। দেখেন আমি আপনাদের কিছু উপপাদ্য লিখে দিচ্ছি সহজে মনে রাখার জন্য, তোমরা একটু আমার সাথে সেদিন লিখে নিতে পারো। এ অর এ বার বি এটা সমান তুমি লিখতে পারবা এ অর বি, আবার এ অর এ বি বার এটা সমান লিখতে পারবা তুমি এ অর বি বার, আবার এ বার অর এ বি এটা সমান তুমি লিখতে পারবা এ বার অর বি, আবার তুমি এ বার অর এ বি বার এটা সমান তুমি লিখতে পারবা এ বার অর বি বার। হ্যাঁ, এগুলো আমি তোমাকে বিশ্লেষণ আকারেও বুঝাইতে পারি, আবার শর্টকাটেও বুঝাইতে পারি। আমি তোমাকে আগে শর্টকাটটা দেখাচ্ছি, এরপরে আমি তোমাকে বিশ্লেষণও বুঝাই দিচ্ছি, যদি কালকেও এ ধরনের কোনো কোশ্চেন আসে তুমি যেন সহজে অ্যান্সার করতে পারো। তো তোমার যদি এরকম কোনো মান আসে তখন তুমি এই মানগুলোর পরিবর্তে এই মানগুলো লিখতে পারবা। এখন সেটা মনে রাখবা কিভাবে? এটা মনে রাখবা এই যে প্রথমটা আর শেষেরটা, প্রথমটা আর হচ্ছে কি শেষেরটা, প্রথমটা আর হচ্ছে শেষেরটা। এই যে দেখো এ অর এ বার বি, এই যে আমি প্রথমটা নিছি শেষেরটা নিছি, প্রথমটা নিছি শেষেরটা নিছি, প্রথমটা নিছি শেষেরটা, প্রথমটা নিছি শেষেরটা। তাহলে আমি যদি এখানে জেডকে এ ধরে নেই, তাহলে এ বার অর এ বি এটা সমান কি প্রথমটা আর শেষেরটা। এখানে শেষেরটা বলতে কিন্তু জেড না, এটাকে সাজায় যদি লেখো, যদি জেড ওয়াই করো তাহলে দেখো জেডকে তুমি এ ধরো তাহলে কি পাবা এ বার অর জেডকে আমি এ ধরছি ওয়াইকে বি ধরছি, তাহলে এ বার অর এ বি এটা সমান তুমি কি লিখতে পারো এ বার অর বি। আর এ বার অর বি মানে কি, এবার বলতে তুমি কাকে ধরছো জেড বারকে, তাহলে জেড বার অর বি, বি বলতে তুমি কি ধরছো ওয়াই, তাহলে এখানে কি তুমি পাচ্ছ তুমি জেড বার অর ওয়াই। তো এটা আমি একবারে লিখে নিচ্ছি কিভাবে, যে আমি এই যে প্রথমটা আর শেষেরটা, প্রথমটা কি আছে জেড বার আর হচ্ছে কি ওয়াই, তাহলে এটার অ্যান্সার আমরা কি পাবো জেড বার ওয়াই। তো এই উপপাদ্যগুলো তোমরা একটু মনে রাখবা, এই উপপাদ্যগুলো মনে রাখলেই তোমার কিন্তু এই ধরনের যে লাইনগুলো আসবে তার পরের লাইনটা কি হবে বা অ্যান্সারের সাথে আমি সেটা কিভাবে মিলাবো, তাহলে কিন্তু সেটা সহজেই পারা যাবে। এটা হচ্ছে তোমার শর্টকাট ওয়ে। এখন টেকনিক্যালি আমি এটাকে বিশ্লেষণ করে একটু বুঝাইতে পারি। সেটা কীরকম, একটা উপপাদ্য আছে তোমাদের কি মনে আছে যে এ অর বি সি এটা সমান আমি লিখতে পারি এ অর বি এ অর সি। এটা কোন ধরনের উপপাদ্য একটু আমাকে বলবেন? এই যে উপপাদ্য এটা কিন্তু আছে আপনাদের পড়ানো হয়েছে, এই উপপাদ্যটাকে কি বলা হয়? এটাকে মৌলিক উপপাদ্য, না এটা বিভাজন উপপাদ্য, না এটা সহায়ক উপপাদ্য? কোন ধরনের উপপাদ্য এটা আমাকে একটু বলো দেখি। এখানে যে উপপাদ্যটা আমি লিখছি এই উপপাদ্যটা কোন ধরনের উপপাদ্য? এই ধরনের কোশ্চেনও কিন্তু আসবে, আপনাকে বলবে নিচের কোনটি মৌলিক উপপাদ্য, নিচের কোনটি বিনিময় উপপাদ্য। আজকে হয়তো 5টা কোশ্চেন ছিল সি ইউনিটের পরীক্ষায়, এই কারণে সব টপিক টাচ করতে পারা নেই, কিন্তু আপনাদের কিন্তু কোশ্চেন সংখ্যা অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু আরও কিছু বিষয় বা আরও কিছু টপিক টাচ হবে, সেক্ষেত্রে এই টপিকগুলো থেকেও কিন্তু কোশ্চেন টাচ হইতে পারে। বুঝাতে পারছি? 5টা কোশ্চেন ছিল, এজন্য অনেক টপিকেই সেখানে মিস হয়ে গেছে, কারণ সব টপিক থেকে তো কোশ্চেন করা সম্ভব না 5টা কোশ্চেনের মধ্যে, কিন্তু আপনাদের কোশ্চেন সংখ্যা কিন্তু অনেক বেশি, সেক্ষেত্রে অনেক টপিক কিন্তু টাচ হয়ে যাবে। এর মানে ভাবিয়েন না যে আমরা যেগুলো টপিকে গুরুত্ব দিচ্ছিলাম বা যেগুলো টপিক আমি বলছিলাম ইম্পর্টেন্ট সেগুলো থেকে আজকে প্রশ্ন আসেনি দেখি এর পরের দিনও প্রশ্ন আসবে না, কারণ আজকে মাত্র 5টা, তো 5টা কোশ্চেন তো সব টপিকের মধ্যে করা সম্ভব না, তাই না? তা আপনারা কি বলছেন এটা কোন ধরনের উপপাদ্য? বিভাজন উপপাদ্য। আচ্ছা দেখো দেখি এই টেকনিক তো বুঝতে পারছো কিভাবে অ্যান্সার করবা। আচ্ছা মনে করো তুমি এখন এটা জানো না, কিন্তু তুমি এই উপপাদ্যটা অ্যাপ্লাই করো দেখি। এটা এ ধরো আর এটাকে বি সি ধরো, এটা এ পুরোটাই এ আর এটা হচ্ছে বিসি, তাহলে এ অর বিসি সমান তুমি লিখতে পারো এ অর বি। তাহলে এ অর বি মানে বলো দেখি, এ অর বি মানে হচ্ছে যে এ আর বি, এ অর বি। আর একটা তুমি কি লিখতে পারো এ অর সি, তাহলে এটা হচ্ছে এ অর সি, সি মানে হচ্ছে কি ওয়াই। আচ্ছা বলো দেখি জেড বার আর জেড এর মান কত? 1 না? জেড বার আর জেড এর মান 1 না? তাহলে তুমি শুধু কি পাচ্ছ জেড বার আর ওয়াই পাচ্ছ না? তাহলে তোমার অ্যান্সার দেখো এটাই জেড বার আর ওয়াই। বুঝতে পারছেন রে? বিষয়টা বুঝতে পারছেন কিনা বলেন? জান্নাত নিতু বলতেছে বিনিময় উপপাদ্য, কার সাথে কি বিনিময় করছেন আপনি? এটা বিনিময় উপপাদ্য না, এটা বিভাজন উপপাদ্য। দেখো আমি বিভাজন উপপাদ্যটা অ্যাপ্লাই করেও কিন্তু অ্যান্সার নিয়ে আসতে পারি, এটা বুঝতে পারছো কিনা বলো আমাকে। সবার বিষয়টা বোঝা গেছে কিনা বলেন? কিভাবে কাজটা করছি এটা বুঝতে পারছেন কিনা বলেন? না বুঝতে পারলে আমি আবার বুঝাচ্ছি, বুঝতে পারছেন কিনা বলেন? তো
তো এরকম পরীক্ষার সময় তোমাকে চোখ কান নাক সব কিছুই খোলা রাখতে হবে। তোমাকে যেটা বলে দিছি, যেভাবে বলে দিছি সেভাবেই যে অ্যান্সারটা নিয়ে আসতে হবে বা ওই নিয়মেই যে কোশ্চেন আসবে এমনটা না, কারণ এগুলো তোমাদের সাধারণ জ্ঞান না যে তোমাদের একদম তুলে দিবে, তুমি মুখস্থ করে যাবা, তুমি অ্যান্সার করে দিবা। যদিও সব সাধারণ জ্ঞান মুখস্থ করে গেলে হয় না, তারপরেও অনেকাংশেই সেটা মুখস্থ করতে হয় বা আদার্স মুখস্থ বিষয়ের মতো না। এগুলো হচ্ছে তোমার শেখার বিষয়, যে যত বেশি বেশি শিখতে পারবে সে এই বিষয়গুলো তত বেশি সমাধান করতে পারবে। এখন কালকে হয়তো এটার থেকে আরেকটু ভিন্নভাবেও দিতে পারে। এখন তুমি আজকে এটা শিখে নিলে এখন কালকে যাই এটাই অ্যাপ্লাই করতেছো, অ্যান্সার নাও আসতে পারে, কিন্তু এমন কিছু অ্যাপ্লাই করতে যেটা আমি শিখাইছি এখন সেটা তোমাকে প্র্যাকটিস করতে করতে এগুলো হয়ে যাবে। এখন তুমি যদি আইসিটি বই সব বইয়ের নিচে একদম ঢুকায় রাখো আর পরীক্ষার আগের রাতে বের করে আধা ঘন্টা আর আমাকে সবাই মেসেজ দাও যে ভাই একদিনে কি পড়বো, একদিনে কি এটা শেষ করা যাবে, অনেকে গুচ্ছের জন্য মেসেজ দিচ্ছে ভাই 7-8 দিনে কি আইসিটিটা আমি শেষ করতে পারবো, কিভাবে শেষ করতে পারবো একটু সাজেশন দেন দেখি। আর এটাকে দুধকলা ভাত, তো ওই সাজেশন দিব আমি কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার কোশ্চেন করছি যে আমি 7 দিনের মধ্যে কি কি পড়লে আসবে এটা আমি বলে দিতে পারবো? এগুলো মজা করা ছাড়া আসলে আর কিছু না। এজন্য আমি এতটুকু আপনাদেরকে অনুধাবন করাইতে চাচ্ছি যে এখনও যথেষ্ট সময় আছে। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেখলেন কতটা কি হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেখতেছেন কত অ্যানালাইটিক্যাল কোশ্চেন আসতেছে, এবং এটা আসবে। কেন আসবে? কারণ তোমাদের এইচএসসি পরীক্ষা হয়নি এবং তোমরা প্রায় 1 বছরের মতো দীর্ঘ একটা সময় পাচ্ছ প্রস্তুতি নেওয়ার জন্য। তো তোমাকে তো আর দুধকলার কোশ্চেন দিবে না যে তুমি একদম যাবা, বসবা আর অ্যান্সার করে দিয়ে চলে আসবা। ভার্সিটিতে তোমাকে জাজমেন্ট করে নিবে, তাই না? দুইটা কারণে কোশ্চেন কঠিন হচ্ছে, একটা হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা হয়নি, দ্বিতীয়ত তোমরা একটা দীর্ঘ সময় পাচ্ছ প্রস্তুতির জন্য। তো এতদিন তো ঘাস কাটো নেই, এতদিন অবশ্যই পড়াশোনা করছো, সেই মাপে সেই অনুযায়ী কোশ্চেন হচ্ছে। এখন যারা ঢাকায় পরীক্ষা দিচ্ছেন রাজশাহী, তারা তো অলরেডি বুঝে গেছেন কিভাবে সচেতন হইতে হবে। যারা এখনও পরীক্ষা দেওয়ানি বা সেকেন্ড টাইমার আসো, যারা গুচ্ছের জন্য প্রস্তুতি নিচ্ছেন, সচেতন হয়ে যান। এখনও প্রায় যথেষ্ট সময় না থাকলেও অনেকটাই সময় আছে। এখনও যদি গুরুত্ব সহকারে সাবজেক্টগুলো পড়াশোনা শুরু করো তাহলে ভালো কিছু আশা করা যায়। বুঝাতে পারছি? এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে এই দুইভাবে আমরা এই বিষয়টা সমাধান করতে পারি। তাহলে আমরা 54 নম্বর সমাধান করলাম। এখন আসি 55 নম্বর। 55 নম্বর কোশ্চেন অপারেটর নিয়ে কতবার বলছি যে অপারেটর থেকে একটা কোশ্চেন আসবে 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 আসবে। এগুলা কথা তোমরা যারা টিউটোরিয়াল এর আগেরগুলো ইউটিউবে দেওয়া আছে, যাই দেখেন ইউটিউবে আপনাদেরকে বলে দেওয়া আছে এই কথাগুলো, যে অপারেটর থেকে একটা কোশ্চেন আসবে, অপারেটর পড়তে হবে, আসে গেছে। এখন যারা অপারেটর পড়ো নেই তারা পারো নেই, যারা পড়ছেন তারা পারছেন, যারা প্র্যাকটিস করছেন তারা পারছেন। এখন এই কোশ্চেনটা আমরা এবার সমাধান করি। 55 নম্বর কোশ্চেন, 55 নম্বর কোশ্চেন। আচ্ছা, 55 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে দেখো, x = 4 দেওয়া আছে এবং y = 10 দেওয়া আছে। এটা হলে তোমার কাছে জানতে চাইছে y% = x এর মান কত হবে। আচ্ছা, এটার আমি সমাধানে আসবো। এই টাইপের একটা কোশ্চেন আমি লাইভ ক্লাসেই তোমাদের সমাধান করাইছিলাম। ওই কোশ্চেনটা এমন ছিল, আমি বলছিলাম যে x = 5 এবং y = 30 হলে y* কি দেয়া ছিল, x/5 এর মান কত। অপারেটরের ক্লাস এখনো ইউটিউবে দেওয়া আছে, তোমরা ইউটিউব থেকে যাই দেখবা যে এই ধরনের একটা ক্লাস আমি ওই লাইভ, এই ধরনের একটা প্রবলেম আমি ওই লাইভ ক্লাসটাতে সমাধান করাই দিয়েছিলাম। এখন বলেন দেখি আপনাদেরকে কি হুবহু কোশ্চেন কমন দেওয়া যাবে? হ্যাঁ, এখন কোশ্চেন তো আমরা করি না, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করছে। আমরা তোমাদেরকে কি করতে পারি, টপিক কমন দিতে পারি, তাই না? টপিক কমন দিতে পারি বা কনসেপ্ট কমন দিতে পারি, যেগুলো কনসেপ্ট তোমরা শিখে রাখলে তোমরা সেই প্রশ্নগুলো সমাধান করতে পারবা। এর বেশি কিছু তো আমরা করতে পারবো না, তাই না? তো অনেকেই আবার এই যে বই, হ্যাঁ বইয়ের বিষয়ে আসি, অনেকে আবার এরকম বলে আমাদের যে আইসিটি বস বইটা প্রকাশিত হয়েছিল, এটা অনেকে বই কেনার সময় যখন নক দেয়, হ্যাঁ আমাদের মডারেটর বা আমাকেও যখন নক দেয় তখন বলে যে ভাই এই বইটা পড়লে কি 100% কমন পাবো। আচ্ছা, বইয়ের কাজ কি আপনাকে 100% কমন দেয়া? বইয়ের কাজ হচ্ছে আপনাকে শেখানো। আপনি যদি সেই বই থেকে শিখতে পারেন তাহলে আপনি অ্যান্সার করতে পারবেন, যদি শিখতে না পারেন তাহলে অ্যান্সার করতে পারবেন না। তো বইয়ের কাজ হচ্ছে তোমাকে মাছ ধরা শেখানো, তোমাকে প্রতিদিন মাছ ধরে দিবে না, বইয়ের কাজ মাছ ধরা শেখানো। এই কোশ্চেনটা করাটা কিন্তু খুবই অযৌক্তিক যে বই থেকে কি 100% কমন পড়বে। ভাই এই 7 দিনে আপনার আইসিটি বস বই পড়লে কি আমি রাজশাহীতে কমন পাবো? আর ভাই কমন পাবা কিনা সেই বিষয়টা তো পরে, তোমাকে আগে শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে। বইয়ের কাজ কমন দেয়া না, বইয়ের কাজ হচ্ছে তোমাকে শেখানো, তুমি শিখতে পারলে কমন পাবা। এই যে এই কোশ্চেন আর এই কোশ্চেনটা কিন্তু অনেকটাই সিমিলার, ঠিক আছে? তুমি এটা বুঝতে পারলে এটাও পারবা। তো আমরা এটাও সমাধান করব, যারা এর আগে করো নাই আজকে করে দিবা। তো আমরা আগে এটা সমাধানে আসি। তো আমি সমাধান করাবো, ঠিক আছে? তার আগে আমাকে আগে অ্যান্সার দেন যে এখানে যে অপারেটরটা ব্যবহার করা হয়েছে এটা কোন অপারেটর। এখানে যে অপারেটরটা ব্যবহার করা হয়েছে এটা কোন অপারেটর। এখানে যে অপারেটরটা ব্যবহার করা হয়েছে এটা কোন অপারেটর বলেন।
গাণিতিক অপারেটর। সাকিব হোসেন বলছেন গাণিতিক অপারেটর, কৌশিক দাস বলছে গাণিতিক অপারেটর। একদম কানের মধ্যে একটা ডলা দেয়া উচিত এদেরকে। হ্যাঁ এরে কৌশিক দাস, সাকিব হোসেন, জান্নাতি খানম বলছে গাণিতিক অপারেটর, মেহেদি হাসান বলছে গাণিতিক। বারে কালকে আপনার মেহেদি রে, তোর কালকে পরীক্ষা আর তুই বলতেছিস গাণিতিক অপারেটর। সাকিব হাসান আবার গাণিতিকের ইংরেজি বলতেছে এরিথমেটিক অপারেটর। আরে হ্যাঁ শেক্সপিয়ার, এতক্ষণ বাংলায় বললি এখন আবার ইংলিশে বলতেছিস এরিথমেটিক অপারেটর। এটা এরিথমেটিক অপারেটর? আসি বাবা, আরে সর্বনাশ। তাহলে তুমি ফার্স্ট হয়ে যাবা। মিষ্টি খাও সবাইকে ইনশাল্লাহ। আমরা দোয়া করতেছি তুমি 80 পাও এবং চান্স পাও। হ্যাঁ তবে পরীক্ষা সহজ কঠিন বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদেরকে শিখতে হবে, এটাই হচ্ছে আসল বিষয়। অ্যাসাইনমেন্ট অপারেটর, ভাগশেষ সমান। একজন আবার বলতেছে ভাগশেষ সমান। এরে মারিয়া তালুকদার, ভাগশেষ সমান বলতে কোনো অপারেটর নাই। এই অপারেটরটার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। হ্যাঁ এখনও সময় আছে যারা গুচ্ছের জন্য, রাজশাহীর জন্য তো এই রাতে আর কিছু করার নাই, যারা গুচ্ছের জন্য পরীক্ষা দিবা তারা এখনও আমাদের যে লাইভ ক্লাসগুলো সেই সকল লাইভ ক্লাস ইউটিউব চ্যানেলে দেয়া আছে। যদি বাঁচতে চান এখনও যাই ক্লাসগুলো দেখেন, না হলে বাঁচাটাও মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, তো এই অপারেটরটাকে কি বলা হয়? এই অপারেটরটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো ব্যবহারের নিয়ম কি বলছিলাম? আমি যদি তোমাদেরকে বলি a প্লাস ইকুয়াল বি, এটা সমান কি লেখা যাবে বলো দেখি? আমি যদি তোমাদেরকে দেই a প্লাস ইকুয়াল বি, তাহলে এটা সমান কি লেখা যাবে বলো? আচ্ছা এখন আমরা ক্লাসে ফিরে আসি। দেখো a প্লাস ইকুয়াল বি, এটা সমান আমরা কি লিখতে পারবো বলো? এটা সমান আমরা কি লিখতে পারবো? দেখো আমাদের কিন্তু আরও দুইটা সলভ করতে হবে, তোমরা একটু দ্রুত আমাদেরকে অ্যান্সার করো, তাহলে সহজ হবে। কারণ আমরা এখন শিফট 1-এ আসি, প্রায় অলরেডি 20-25 মিনিট হয়ে গেছে। শিফট 2 আছে, আবার শিফট 3। তবে শিফট 2-3-র কোশ্চেনগুলো অনেকটাই জ্ঞানমূলক টাইপ বা বিশ্লেষণধর্মী খুব একটা নাই, তো আমরা সেগুলো সমাধান করবো, সমস্যা নাই। a ইকুয়াল a প্লাস বি বলতেছে, a ইকুয়াল a প্লাস বি বলতেছে, তাই না? আচ্ছা এবার এটা সমান কি হবে বলো? এই যে এখানে দেয়া আছে y পার্সেন্টেজ অর ইকুয়াল x, a প্লাস ইকুয়াল বি সমান যদি a ইকুয়াল a প্লাস বি হয়, তাহলে y পার্সেন্টেজ ইকুয়াল x সমান কি হবে বলো? y পার্সেন্টেজ ইকুয়াল x সমান কি হবে বলো? y পার্সেন্টেজ ইকুয়াল x সমান কি হবে বলেন? a ইকুয়াল a প্লাস বি এটাও যদি হয় তাহলে y পার্সেন্টেজ ইকুয়াল x সমান কি হবে বলো? y পার্সেন্টেজ ইকুয়াল x সমান কি হবে? আচ্ছা বলতে পারছেন আপনারা সঠিক যে y ইকুয়াল y পার্সেন্টেজ x। তো সবই ঠিক থাকলো। এখন তুমি আমাকে বলো যে এই যে এখানে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ দিয়ে তোমার কাছে ভাগফলের মান জানতে চাইছে নাকি ভাগশেষের মান জানতে চাইছে? সর্বশেষ এই কোশ্চেনের অ্যান্সার দেন। এই পার্সেন্টেজ যেটা দেয়া আছে, এই পার্সেন্টেজ দিয়ে তোমার কাছে কি ভাগফলের মান জানতে চাইছে নাকি ভাগশেষের মান জানতে চাইছে? পার্সেন্টেজ দিয়ে তোমার কাছে ভাগফলের মান জানতে চাইছে নাকি ভাগশেষের মান? পার্সেন্টেজ দিয়ে তোমরা বলতেছো যে ভাগশেষের মান জানতে চাইছে, তার মানে এক্স এর মান দিয়ে ওয়াইকে আমি ভাগ দিব, ভাগ দিয়ে যে ভাগশেষের মানটা, সেই ভাগশেষের মানটা আমরা কোথায় জমা করব? ওয়াই এর মধ্যে। তো আমরা একটু স্টেটমেন্টটা নিচে লিখে নেই, কি আছে? ওয়াই ইকুয়াল ওয়াই পার্সেন্টেজ এক্স। তো এখানে ওয়াই এর মান কত দেয়া আছে তোমাদের কোশ্চেনে? 10 দেয়া আছে, তাহলে ওয়াই এর জায়গায় 10 বসাই দিলাম। এক্স এর মান কত দেয়া আছে? 4 দেয়া আছে। তো তোমরা নিজেরাই বললা যে এই পার্সেন্টেজ দ্বারা কোন মানটাকে নিতে হবে? ভাগশেষের মানটা। তার মানে 4 দিয়ে 10কে ভাগ দিয়ে তার ভাগশেষের যে মান, সেই মানটাই আসে ওয়াই এর মধ্যে জমা হবে। তো 4 দিয়ে 10কে ভাগ দিলে 4 দুগুণা 8, আর অবশিষ্ট থাকতেছে কত? 2। তাহলে ওয়াই এর মধ্যে যে ভাগশেষের মান, সেই মানটা জমা হবে 2। তাহলে এটার যে সঠিক অ্যান্সার, সেই সঠিক অ্যান্সারটা হবে 2। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। এই বিষয়গুলো তোমাদেরকে একটু জানে রাখতে হবে। তাহলে তোমরা এখন আমাকে এটার অ্যান্সার করে দাও দেখি। এই যে আমি যেটা তোমাদের এর আগেও সমাধান করাইছি, যারা এর আগের ক্লাসগুলোতে ছিল না, যদিও থাকা উচিত ছিল, যারা ছিল না তারা এটার অ্যান্সার করে দাও দেখি। সিমিলার টাইপ কোশ্চেন, এটা আমরা একটা লাইভ ক্লাসে সমাধান করছিলাম অপারেটরের। আমাকে এখন এটার অ্যান্সার বলো দেখি কি হবে।
এটার অ্যান্সার বলে দেখি কি হবে। এটার অ্যান্সার তোমরা অনেকেই বলতে পারতেছো 30 হবে। তারপরও আমি সমাধান করে দেখাচ্ছি যারা এখনও বিষয়টা ক্লিয়ার না। দেখো এই অংশটুকু সমান আমরা কি লিখতে পারি, এই যে আগের মতোই এখানে ওয়াই পার্সেন্টেজ এক্স সমান তুমি কি লিখতে পারছো, ওয়াই ইকুয়াল ওয়াই পার্সেন্টেজ এক্স। তাহলে ওয়াই স্টার, স্টার দ্বারা কি বোঝায় গুণ, ওয়াই স্টার ইকুয়াল এক্স বাই 5 সমান তুমি কি লিখতে পারবা, ওয়াই ইকুয়াল ওয়াই ইন্টু এক্স বাই 5, তাই না। এখন তুমি মান বসাই দাও তাহলে চলে আসবে, যেখানে মানগুলো তোমার কি বলা আছে, এক্স এর মান 5 আর ওয়াই এর মান 30, তাহলে এখানে ওয়াই এর জায়গায় 30 বসে যাবে, এখানে এক্স এর মান কত হবে 5, 5 বাই 5। আচ্ছা এখানে স্ল্যাশ, এই স্ল্যাশ দিয়ে কি আমি ভাগফলের মান নিব নাকি ভাগশেষের মান নিব, অবশ্যই আমি ভাগফলের মান নিব। মনে রাখবা যদি স্ল্যাশ দেয়া থাকে তাহলে সেখানে ভাগফলের রেজাল্টটাকে কাউন্ট করতে হবে, আর যদি পার্সেন্টেজ দেয়া থাকে তাহলে ভাগশেষ। এখানে পার্সেন্টেজ দেয়া ছিল, আমি ভাগশেষের রেজাল্টটা কাউন্ট করছি, এখানে স্ল্যাশ দেয়া আছে তাহলে আমাকে ভাগফলের রেজাল্টটা কাউন্ট করতে হবে। তাহলে 5 দ্বারা 5কে ভাগ দিলে আমি যে ভাগফলের রেজাল্টটা পাবো সেটা হবে 1, আর 30 দ্বারা 1কে গুণ করলে আমি পাবো 30। তাহলে ওয়াই এর যে মানটা, সেই ওয়াই এর মানটা আমরা পাবো হচ্ছে 30। তো তোমরা যারা 30 রেজাল্ট দিছো তাদেরটা সঠিক আছে, ঠিক আছে। তাহলে অনেকে বলছো 6, কে রে 6 কি, 6 কেন হবে, ওয়াই এর মান হচ্ছে 30, এক্স এর মান হচ্ছে 5। যারা 6 বলছো আয়েশা বিনতে ইরা, বুঝতে পারছো 30 হবে, 6 না 30। আচ্ছা, তো আমরা কিন্তু শিফট 1-এর যে 5টা কোশ্চেন, সেই 5টা কোশ্চেন সমাধান করে নিলাম, এবং 5টা প্রশ্নই আমাদের যে এইচএসসি পাঠ্যসূচি, সেই এইচএসসি পাঠ্যসূচির আলোচনার যে টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে কোশ্চেন আসছে, এবং মোটামুটি সহজ বা কঠিন সেটাতে আমরা যাব না, কিন্তু যে ধরনের কোশ্চেন আসা উচিত ছিল সেই ধরনের কোশ্চেনগুলাই আসছে। হ্যাঁ, আর এই কোশ্চেনগুলোর অ্যান্সার করার জন্য অবশ্যই তোমাকে শিখতে হবে, না শিখতে পারলে তুমি এগুলোর অ্যান্সার করতে পারবে না। ওই একদিন বা এক রাত পরে কিছু কোশ্চেন সমাধান করে গেলে হবে না, তোমাকে বিষয়টা শিখতে হবে। তুমি একটা শিখলে 10টা পারবা, এইভাবে কাজ করতে হবে। আমরা এখন এসেছি শিফট 2-তে। আচ্ছা, আমি একটু এবার শিফট 2 এর কোশ্চেনটা বের করে নিই। শিফট 2 এর কোশ্চেনটা আমরা এবার একটু দেখি। শিফট 2, আচ্ছা শিফট 2 এর কোশ্চেন দেখো। শিফট 2 এর কোশ্চেনে এখানে দেয়া আছে, এটা কি শিফট 2? হ্যাঁ, শিফট 2 এর কোশ্চেন এখানে দেয়া আছে। প্রথমটা, এটার অ্যান্সার তোমাদের নাই। হ্যাঁ, একটা হয়তো বা তোমরা বোনাস পাবা। এখন বিশ্ববিদ্যালয় কি করবে সেটা বিশ্ববিদ্যালয়ের ব্যক্তিগত ব্যাপার, তবে এটার অ্যান্সার অপশনে দেয়া নাই। এখানে দেয়া আছে 101111 এবং 101.1 এর বিয়োগফল জানতে চাইছে। তো এর বিয়োগফলটা কত হবে বলো দেখি। এই প্রশ্নের সঠিক উত্তর অপশনে দেয়া নাই। এর বিয়োগফলটা কত হবে বলো। আচ্ছা, এটার অ্যান্সার বলতেছো 110.01, তাই না? তো এই অপশনটা কিন্তু ওখানে নাই, আমাদের অপশনগুলো নাই। তো আমরা এখন সমাধানে আসি। 1011.11 দশমিক, তোমরা জানো যে দশমিকের পরের মানগুলো কোন দিক থেকে লিখতে হয়, ডান দিক থেকে, আর দশমিকের আগের মানগুলো কোন দিক থেকে লিখতে হবে, বাম দিক থেকে, তাই না? আর বিয়োগ করি আমরা, তাহলে এটা হচ্ছে কত 1 আর 1 এখানে কত হবে 0, 1 কত হবে 0, 1 0 কি হবে 1। আচ্ছা, 0 থেকে 1 বিয়োগ যাবে না, তাহলে আমরা বেস কত নিব 2 নিব। 2 থেকে 1 গেলে কত হবে 1, ক্যারি থাকবে 1 আর 1 বিয়োগ গেলে হবে 0। তা আমরা যদি সামনের 0টা বাদ দিয়ে দেই, তাহলে আমাদের যে সঠিক অ্যান্সার, সেই সঠিক অ্যান্সারটা হচ্ছে 110.01। তো এ ধরনের কোনো অপশন কিন্তু সেখানে নাই। এ কারণে তোমাদের 1 মার্ক হয়তো বা বোনাস পাইতেও পারো, বা বিশ্ববিদ্যালয় এটা কিভাবে সমাধান দিবে সেটা বিশ্ববিদ্যালয়ের বিষয়, কিন্তু এই সঠিক অ্যান্সারটা কিন্তু ওখানে কোনো অপশনই ছিল না। তো এটা ছিল আমাদের সেকেন্ড শিফটের 51 নম্বর কোশ্চেন। এরপরে আসা হচ্ছে 52 নম্বর। তো 52 নম্বর কোশ্চেন বলছে, কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 0 হবে। কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 0 হবে। এখন এই সকল কোশ্চেন অ্যান্সার করার জন্য তোমাকে যে সত্যক সারণীগুলো আছে লজিক গেটের, সেই সত্যক সারণীগুলো মনে রাখতে হবে। যদি তুমি ভালোভাবে পড়ে মনে রাখতে পারো তাহলে কোশ্চেন দেখেই অ্যান্সার করে নিতে পারার কথা, আর যদি সেক্ষেত্রে মনে রাখতে না পারেন তাহলে 7টাই অ্যানালাইসিস করতে হবে, সেক্ষেত্রে কিন্তু সময় যাবে অনেক, এজন্য ভালোভাবে মনে রাখতে হবে। তো এই ক্ষেত্রে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে XOR, কারণ XOR-এর যদি আমরা সত্যক সারণীটা দেখি, তাহলে XOR-এর সত্যক সারণীর মানগুলোর আউটপুট আমরা এরকম পাই 0 1 1 0। তো যখন ইনপুটের সকল মান 0, তখন এক্ষেত্রে আউটপুটটা কি আসে 0 আসে। কোন ক্ষেত্রে? XOR-এর ক্ষেত্রে, তাই না? আচ্ছা, তো এখানে যে অপশনগুলো দেয়া ছিল, কি কি দেয়া ছিল, একটা দেয়া ছিল NOR, একটা দেয়া ছিল হচ্ছে NAND,
আর একটা কি দেয়া ছিল, একটা দেয়া ছিল এক্স অর, আর একটা দেয়া ছিল হচ্ছে এক্স নর। তো আমি যদি নরের কথা বলি তাহলে এখানে নরের আউটপুটগুলো কি আসবে, নর মানে কি, নর মানে অরের বিপরীত, অরের বিপরীত হলে তুমি এখানে কি পাবো, 1 পাবা, আর বাকি সবগুলো কি হয়ে যাবে 0। এটা হচ্ছে আউটপুট অংশ, কার জন্য, নরের জন্য। তো নরে কিন্তু দেখো যখন সকল ইনপুট 0 তখন কিন্তু আউটপুট 0 হয় না, তখন কি হয়, আউটপুট 1 হয়। আমি যদি ন্যান্ডের সত্যক সারণীটা অঙ্কন করি তাহলে ন্যান্ডের ক্ষেত্রে আউটপুটের মানগুলো হচ্ছে এরকম। তো ন্যান্ডের ক্ষেত্রেও দেখো, ন্যান্ড মানে কি, অ্যান্ডের বিপরীত, তো অ্যান্ডে 0 0 0 হলে ন্যান্ডে কি হবে, 1 হবে। তো দেখো ন্যান্ডের ক্ষেত্রে যখন সকল ইনপুট 0 তখন কিন্তু আউটপুট কি হয়, 1 হয়। এক্সওরের ক্ষেত্রে অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হবে, কারণ এক্সওরের আউটপুটের মানগুলো হচ্ছে 0 1 1 0। তো দেখো যখন ইনপুটের সকল মান 0 তখন আউটপুট কি পাচ্ছি, 0 পাচ্ছি। এক্স নরে পাবো না, কেন পাবো না, কারণ এক্স নর হচ্ছে এক্স অরের বিপরীত, তাহলে এক্স নরের মানগুলো কি হবে, এটা 1 হবে, এটা 0 হবে, এটা 0 হবে, এটা 1। তো দেখো যখন ইনপুট 0 তখন হচ্ছে 1, তাহলে এখানে সঠিক যে অ্যান্সার সেই সঠিক অ্যান্সারটা হচ্ছে এক্স অর। তো তুমি এভাবে বের করতে পারো যদি তুমি বিষয়টা একবারে বুঝতে না পারো, তবে এভাবে সময় যাবে অনেক, কিন্তু এত সময় তো তোমার নাই।